হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 4 আয়তঘন বা কিউবয়েড এর আমরা বেশ কিছু অঙ্কের কনসেপ্ট প্লাস আমরা এক্সারসাইজের অঙ্কগুলোর সলিউশন শিখব। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের খুব ভালো করে শেখাবো, বোঝাবো, আর তার আগে অবশ্যই আমি তোমাদের চ্যাপ্টারটা বিষয়ে কনসেপ্ট দেবো। খুব ভালো করে শিখবে। যদি তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা হয় কোনো অঙ্কের সলিউশন নিয়ে বা কনসেপ্টে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। তো পরিমিতি আমাদের ক্লাস 10 বা মাধ্যমিকের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরিমিতির প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই আয়তঘন বা কিউবয়েড, ঠিক আছে। তো এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপও বলে থাকি, ঠিক আছে। তো অথবা আমরা কিউবয়েড হিসেবে আমরা মানে মনে রাখতে পারি এটাকে, ঠিক আছে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের পরিমিতির প্রথম চ্যাপ্টার, মাধ্যমিকে পরিমিতির আমাদের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে। এটা কিন্তু প্রথম চ্যাপ্টার পরিমিতির, ওকে। আমাদের মাধ্যমিকে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পরিমিতির যে কটা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে কিন্তু এই আয়তঘন চ্যাপ্টারটা, ওকে। তো কি আছে যে দেখো এখানে বলছে, দেখো যে এখানে বেসিক্যালি দেখো যে এই চ্যাপ্টারটার মানে চ্যাপ্টার 4, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, চ্যাপ্টার 4 কিন্তু তোমাদের প্রথম যে পরিমিতির চ্যাপ্টারটা আছে বা মেনসুরেশন চ্যাপ্টারটা আছে, তার প্রথম চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ অথবা কিউবয়েড, ওকে। চ্যাপ্টার 4, ওকে, চ্যাপ্টার 4 আমরা প্রথম চ্যাপ্টারটা করবো 4, ওকে। তো এখন এখানে বেসিক ব্যাপারটা দেখো যে আমরা এই চ্যাপ্টারটার অঙ্কগুলো করবার আগে আমাদের কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি কি বলছি যে এই চ্যাপ্টারটার অঙ্কগুলো করার আগে বা এক্সারসাইজে আসার আগে আমাকে কিন্তু এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা কিন্তু ভালো করে জানতে হবে। যদি আমরা বেসিক কনসেপ্টটা বা জিনিসটা ভালো করে শিখে নিই, প্রত্যেকটা টার্মিনোলজি বা প্রত্যেকটা বিষয় যদি নিখুঁতভাবে এবং অবশ্যই সেটা স্মার্টলি হবে, ঠিক আছে। আমরা বেশি ডেপথেও যাবো না, আমরা বেশি মানে লুজ ওয়েতেও ব্যাপারটাকে এগোবো না। আমরা যতটুকু আমি চেষ্টা করব তোমাদের কাছে খুব সহজ সরল ভাষায় এবং খুব সহজভাবে আমি তোমাদের কাছে ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেওয়ার, ঠিক আছে। তো জিনিসটা ভালো করে শেখার পরই দেখবে ক্ষণে আমাদের কিন্তু এক্সারসাইজের কোনো অঙ্কগুলো আটকাবে না বা আমাদের কনসেপ্টের বা প্রশ্নের কোনো টার্মিনোলজি বা কোনো টার্ম নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তো প্রথম আমাদের জানতে হবে বেসিক কনসেপ্টে। দেখো যেহেতু আমরা এই চ্যাপ্টারটা করছি আয়তঘন বা কিউবয়েড, তাহলে আমাকে জানতে হবে যে এই আয়তঘন বা সমকোণী চৌপল, আয়তঘনকে আমরা সমকোণী চৌপলও বলে থাকি, আমরা আয়তঘনকে কিন্তু সমকোণী চৌপলও বলে থাকি, ঠিক আছে। তাহলে কাকে বলে বলছে, দেখো যে যেসব সমকোণী চৌপল, যেসব চৌপল, ঠিক আছে। আমি এখানে এই স্পেসিফিক যে ওয়ার্ডগুলোকে মানে ডেফিনিশনটার মধ্যে কিছু ওয়ার্ড আমি স্পেসিফাই করছি, আমি বক্স করে দিচ্ছি, ঠিক আছে। বলছে দেখো যেসব চৌপলের প্রতিটি তল আয়তকার হয়, ঠিক আছে, আয়তকার হয়, আন্ডারলাইন করলাম, এবং তলগুলি প্রত্যেকটি তার পাশের তলগুলির সাথে সমকোণে অবস্থান করে। তোমরা কিন্তু আগে এই জিনিসগুলোকে নোট করে নেবে এখানে, উইদাউট আমরা নোটস ছাড়া কিন্তু বা বিষয়গুলো না জেনে কিন্তু আমরা ডাইরেক্ট এক্সারসাইজের অঙ্কগুলো করতে পারবো না। তো বলছে দেখো যেসব চৌপলের প্রতিটি তল আয়তাকার হয় এবং তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সাথে সমকোণে অবস্থান করে, তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে থাকা হয়, ঠিক আছে। ভালো করে বুঝবে। এবারে আমি তার আগে বিষয়টা ক্লিয়ার করছি। দেখো চৌপল ব্যাপারটা কি, চৌপলটা আমি শিখিয়ে দিই, তারপর তোমাদের ডেফিনেশনটা চলে আসছে। চৌপলটা কি দেখো নিচে লেখানো হয়েছে যে যেসব ঘন বস্তু, ঠিক আছে, তিন জোড়া সমান্তরাল সমতল দ্বারা সীমাবদ্ধ তাকে চৌপল বলে, নট সমকোণী চৌপল, চৌপল বলা হয় তাকে, ঠিক আছে। চৌপল মানে কি, তিন জোড়া মানে হচ্ছে 6টা, ঠিক আছে। তিন জোড়া মানে হয়ে যাচ্ছে 6টি তল, ঠিক আছে। এরকম 6টি তল দিয়ে এরকম যদি ক্লোজড কোনো আমরা ফিগার পাই, তাহলে সেটাকে আমরা বলছি চৌপল, ওকে। এবং যেসব চৌপল
চৌপলের প্রতিটি তল এবং সেই মানে তলগুলো বিভিন্ন আকারের হতে পারে এখানে। তো এবার স্পেসিফিক্যালি যে চৌপলের প্রতিটি তল আয়তাকার হয়, ঠিক আছে, এবং এবং তলগুলো যদি পরস্পরের সাথে সমকোণে থাকে, মানে সমকোণ বলতে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তলগুলো, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটাকে আমরা সমকোণী চৌপল বা আয়তঘন বলে থাকি। আমি আবার বলছি, তাহলে চৌপল মানে কি? চৌপল মানে হচ্ছে যেসব ঘনবস্তু 3 জোড়া মানে মোট 6টা সমান্তরাল তল নিয়ে গঠিত হয়, এবং তলগুলো আয়তক্ষেত্রাকার হতে পারে, তলগুলো এরকম বর্গাকার হতে পারে, ঠিক আছে। তো বলছে যে তল দ্বারা সীমাবদ্ধ তাকে চৌপল বলা হয়, এবং যেসব চৌপলের তলগুলো আয়তাকার হয়, যেসব চৌপলের তলগুলো আয়তাকার হয় এবং এই তলগুলো যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, তাহলে আমরা সেই ঘনবস্তুকে বলবো সমকোণী চৌপল বা আয়তঘন। আমার কথা ক্লিয়ার? দেখো পাশে এখানে একটা ছবি ড্র করে দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে দেখো প্রত্যেকটা তল কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার। টোটাল 6টা তল আছে, একটা দুটো দুপাশে চারপাশে 4টে আর ওপরে দুটো, ওপরে একটা নিচে একটা, টোটাল 6টা তল আছে। তাহলে এটা একটা চৌপল, এবং এই চৌপলের প্রত্যেকটা তল যদি আমি দেখি, ধরে নাও স্পেসিফাই করি, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। ভালো করে বুঝবে, ঠিক আছে। এটা একটা চৌপল, কারণ দেখো ওপরে একটা নিচে একটা দুটো আর চারপাশে 4টে, টোটাল 6টা তল আছে। আমি কি বলেছি? যেসব ঘনবস্তু 3 জোড়া, 6টা তল মানে হচ্ছে 3 জোড়া, 3 জোড়া, তাই তো? তাহলে 3 দুগুণে 6, তাহলে 6টা তল। আর আরেকটা কথা হচ্ছে, ধরো এবার আমরা কি বলছি যে তাহলে এটা একটা চৌপল, এবার এই চৌপলটা ঘনক হবে না আয়তঘন হবে সেটা আমরা কি করে বুঝবো? তো বলছে দেখো যে এবার এই চৌপলের প্রতিটা তল যদি আয়তাকার হয় এবং প্রত্যেকটা আয়তকার তল যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করে থাকে, তাহলে আমরা সেই ঘনবস্তুকে বলবো হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। ওকে, এবার দেখো যে আমি এখানে যে ছবিটা ড্র করেছি, এই ছবিটা দেখো যে আমি মার্কিং করেছি স্পেসিফিক্যালি একটা তলকে আমি দেখছি যে এ বি সি ডি। ওকে, পরিষ্কার তোমরা বুঝতেই পারছো এ বি সি ডি। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ, তাই তো? এটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমরা বলছি প্রস্থ, দ্যাট ইজ বি করলাম, ঠিক আছে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এই তলটা তো বেসিক্যালি আয়তক্ষেত্রাকার, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তোমরা প্রত্যেকেই জানো যে আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এটাকে বলতে পারি কি, দেখো তো যে দিস ইজ আয়তঘন আর সমকোণী চৌপল বা প্যারালেলোপাইড, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? দিস ইজ কিউবয়েড। ওকে, তাহলে পরিষ্কার বুঝতেই পারছো এটা আমাদের সমকোণী চৌপল বা আয়তঘন, যার প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার। তোমরা পরিষ্কার বুঝতেই পারছো এ বি সি ডি, এই তলটা আয়তক্ষেত্রাকার। ওকে, এবং প্রত্যেকটা তল তার রেসপেক্টিভ তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, ঠিক আছে, এইটুখানি মাথায় রাখতে হবে। বা কি হচ্ছে যে প্রত্যেকটা তল তার রেসপেক্টিভ তলের সাথে সমকোণে অবস্থান করে, তাহলে সেই ধরনের ঘনবস্তুকে আমরা বলছি আয়তঘন বা সমকোণী চৌপল। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এবার আমাকে জানতে হবে যে এই যে স্যার সমকোণী চৌপলটা আমরা ড্র করলাম, এটা নোট করে নেবে, ঠিক আছে। তাহলে আমরা আয়তঘন বা সমকোণী চৌপল মানে কি বুঝলাম, তার আগে আমরা জানলাম হচ্ছে চৌপল ব্যাপারটা কি। চৌপল ব্যাপারটা হচ্ছে যে 3 জোড়া সমান্তরাল তল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুকেই আমরা বলছি হচ্ছে চৌপল, এবং যদি সেই চৌপলের প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার হয় এবং আয়তক্ষেত্রাকার তলগুলো যদি পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে, তাহলে আমরা সেই ঘনবস্তুকে বলবো আয়তঘন বা সমকোণী চৌপল, আয়তঘন বা কিউবয়েড, অথবা সমকোণী চৌপল, অথবা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা গেল আমাদের হচ্ছে আয়তঘনের ডেফিনিশন, ঠিক আছে। তো এবার এখান থেকে দেখো বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে কোনে, যে একটা আয়তঘন, যার বেসিক্যালি যে একটা আয়তঘন যদি থাকে তার প্রত্যেকটা তল কটা থাকবে, তাহলে তল সংখ্যা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, তল। ওকে, এইগুলো কিন্তু নোট করতে হবে। তো এই জিনিসগুলোকে কিন্তু নোট করে তবেই কিন্তু অঙ্ক করবে কোনে, ঠিক আছে। তাহলে এখানে তল সংখ্যা কত হবে, তাহলে তলটাকে আমরা বেসিক্যালি বলছি সারফেস। ওকে, আমি দুটোতেই লিখছি কোনে। ওকে, সারফেস কটা আছে পরিষ্কার তোমরা বুঝতেই পারছো, 6টা তল, কারণ আমি বলেছি এটা চৌপল, আর চৌপল হলেই
চৌপল হলেই আমাদের বেসিক্যালি কি হচ্ছে, ছটা তল থাকে। দেখো ওপরে একটা, নিচে একটা, দুটো, আর চারপাশে চারটে, টোটাল ছটা। তাহলে এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে একটা আয়তঘনের কটা তল থাকে, ছটা তল থাকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ছটা তল থাকে। ওকে, কারণ চৌপল মানেই তো তিন জোড়া, তিন জোড়া মানে ছটা তল। তো এবার হচ্ছে দেখো আমাদের কৌণিক বিন্দু, যেটাকে আমরা বলছি ভার্টেক্স, ঠিক আছে, কৌণিক বিন্দুর সংখ্যা, কৌণিক, এগুলো কিন্তু নোট করতে হবে। ওকে, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু যেটাকে আমরা বলছি ভার্টেক্স। ওকে, ভার্টেক্স বা ভার্টিসেস। ওকে, VERTEX, ভার্টেক্স। তাহলে কৌণিক বিন্দুর সংখ্যা কটা হবে, কৌণিক বিন্দুর সংখ্যা কটা হবে তোমরা পরিষ্কার করে বুঝতেই পারছো। সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা 8টা হবে। কারণ দেখো যে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি, ধরো এটা একটা, একটা, দুটো, তিনটে, মানে ওপরে চারটে আর নিচে চারটে, টোটাল 8টা। তাহলে কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে 8টা। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে জিনিসটা শিখতে হবে কোণে। ওকে, তাহলে কৌণিক বিন্দু বা ভার্টেক্স, নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 8টা। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রান্তিক বা ধার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রান্তিক অথবা ধার। ওকে, আমি এখানে ধার লিখছি। ওকে, এখানে ধার লিখে দিচ্ছি। ওকে, যেটাকে আমরা বলছি হচ্ছে ধার অথবা এজ। ওকে, EDGE, EDGE। ধার কটা হবে পরিষ্কার বুঝতে পারছো? ধার বলতে বোঝাচ্ছে যে মানে একটা তল আরেকটা তলের সাথে যে সরলরেখার সাথে মিশছে। মানে ধরে নাও, ধরো এটা একটা, এটা একটা তল, ঠিক আছে, ভালো করে বোঝো, এই একটা তল, এটা একটা, এটা একটা তল। ওকে, আবার এই তলটা ধরো আরেকটা তলের সাথে এরকম ধরো মিশছে ওখানে, সে সাপোজ ধরো এরকম একটা তলের সাথে মিশছে, এরকম একটা তলের সাথে সে সাপোজ এরকম ধরো মিশছে। তাহলে এই যে এই তলটা আর এই উপরের তলটা যে লাইনটায় মিশছে, এইটাকে আমরা বলছি ধার বা এজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? অর্থাৎ একটা তল যখন আরেকটা তলের সাথে মিশে, সেই লাইন বা সেই রেখাটাকেই আমরা বলছি ধার। ওকে, তাহলে এখানে কটা ধার আছে, তাহলে উপরে চারটে, নিচে চারটে, চারটে, আর এদিকে দুটো, চারটে, দুটো, কটা, 8টা, 8 আর 2 10, আর 10 আর 2 12টা, তাই তো? তাহলে প্রান্তিক বা ধারের সংখ্যা হচ্ছে 12টা। এটা মাথায় রাখতে হবে কোণে। আমি আবার বলছি, ধার মানে কি, অর্থাৎ একটা তল যখন আরেকটা তলের সাথে যখন যে লাইন বরাবর মেশে, সেইটাকে আমরা ধার বলছি। ধরো উপরের এই যে সারফেসটা আর এর সাইডের সারফেসটা, তাহলে এই সারফেস আর এই সারফেসটা এই লাইনের সাথে মিশেছে, তাহলে এই লাইনটাকে আমরা বলছি হচ্ছে, এই লাইনটাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক বা ধার। তাহলে উপরে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, আর দুপাশে দুটো করে, টোটাল 4টে। তাহলে টোটাল 12টা ধার হচ্ছে আয়তঘনের। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে 8টা ধার। ওকে, 8টি ধার রয়েছে। ওকে, আচ্ছা, আর অবশ্যই তলগুলি পরস্পরের সাথে, এটা মাথায় রাখতে হবে, তলগুলি পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে। তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আয়তক্ষেত্রাকার। তাই লিখতে হবে যে তলগুলি, এই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের জেনে বুঝে করতে, মানে লিখে নিতে হবে। ওকে, তাহলে তলগুলি পরস্পরের সাথে, পরস্পরের সাথে, পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে, এটা কিন্তু লিখে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সমকোণে থাকে। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের আয়তঘন বা সমকোণী চৌপলের বেসিক কনসেপ্ট। তাহলে আমরা কি বুঝলাম, আমি আরেকবার তোমাদের জিনিসটাকে রিক্যাপ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমরা আয়তঘন বলতে কি বুঝি, আয়তঘন বা সমকোণী চৌপল বলতে আমরা কি বুঝি। আমরা বেসিক্যালি দেখো যে এখানে আয়তঘন বা সমকোণী চৌপল বলতে বুঝি হচ্ছে যে যেসব চৌপল, চৌপল মানে কি, চৌপল মানে হয়ে যাচ্ছে, চৌপল মানে হয়ে যাচ্ছে যে তিনটে, মানে টোটাল 6টা তল দিয়ে, বা 3 জোড়া তল, বা মানে 6টা তল দিয়ে একটা, যদি আমরা
ঘনবস্তু পাই, মানে একটা 3 জোড়া বা 6টা তল দিয়ে আবদ্ধ একটা ঘনবস্তুকেই আমরা বলছি চৌপল। আর সেই চৌপলের যদি প্রতিটা তল, সেই চৌপলের যদি প্রতিটা তল যদি আয়তক্ষেত্রাকার হয় এবং যদি তলগুলো যদি আয়তকার তলগুলো যদি পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে অর্থাৎ তল দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তবে আমরা সেই ঘনবস্তুকে বলবো হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। এবার সমকোণী চৌপল থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো? দেখো, প্রথমত আমরা জানবো হচ্ছে কটা তল আছে। 6টা তল, পরিষ্কার বুঝতেই পারছো, কারণ এটা যেহেতু চৌপল তাই 6টা তল 3 জোড়া মাথায় রাখতে হবে, যেটাকে আমরা সারফেস বলছি। কৌণিক বিন্দুর সংখ্যা 8টি। কৌণিক বিন্দু বলতে বোঝাচ্ছে দেখো এইটা, এই মানে ধারগুলো যে বিন্দুতে মিট করেছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা আমি পরিষ্কার দেখো লিখেছি। কৌণিক বিন্দুর সংখ্যা বা ভার্টেক্স হচ্ছে 8টা। ধার কটা? 8টা। ধার বলতে কি বোঝায়? একটা তল যখন আরেকটা তলের সাথে যে লাইন বরাবর মিশছে সেটাকে আমরা বলছি একটা তল। ধরো এই তলটা যখন আরেকটা তলের সাথে যখন মিশে, ধরো এরকম যদি ব্যাপারটা ঘটে, সে সাপোজ ধরো ওপরের তলটা আর এই সাইডের তলটা যখন মিশছে, তখন এর মধ্যে যে সরলরেখাটা থাকছে এটাকে আমরা বলছি হচ্ছে ধার বা এজ, যেটাকে আমরা বলছি প্রান্তিকী। বা 8টা তল থাকছে আর তলগুলো ডেফিনেটলি অবশ্যই পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের আয়তঘন বা সমকোণী চৌপলের বেসিক ইনফরমেশন বা আমাদের ডেফিনেশন। ওকে, তো এবার আমরা বেসিক্যালি আয়তঘন বা সমকোণী চৌপল থেকে যদি আমরা কোনো অঙ্ক সলভ করি, তার জন্য আমাদের কিন্তু বেসিক কিছু সূত্র আমাদের কিন্তু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তো সেই সূত্রগুলো কি দেখে নাও তোমরা। তাহলে এখানে কি লিখছি দেখো, যে কোনো সমকোণী চৌপলের প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে নাও, কারণ এরপরে কিন্তু আমরা এক্সারসাইজের অঙ্কে আসবো। তাই এই জিনিসগুলো যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অঙ্ক আর আটকাবে না। তাহলে কি লিখছি, যে কোনো সমকোণী চৌপলের বা আয়তঘন লিখছি না আমি আর, ঠিক আছে, সমকোণী চৌপলের, কোন সমকোণী চৌপলের দৈর্ঘ্য, ঠিক আছে, আমি লিখছি এখানে পরিষ্কার করে বিষয়টা। দৈর্ঘ্য ধরে নাও হচ্ছে ইজিক্যালস টু হচ্ছে এ একক, স্মল এ একক, ঠিক আছে। দৈর্ঘ্য হয়ে যাচ্ছে স্মল এ একক। প্রস্থ হয়ে যাচ্ছে কি, প্রস্থ ইজিক্যালস টু স্মল বি একক। ওকে, একক। আর উচ্চতা, ঠিক আছে, উচ্চতা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সি একক হয়, ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য বললাম হচ্ছে এ একক, প্রস্থ হয়ে যাচ্ছে বি একক এবং উচ্চতা হচ্ছে সি একক, ঠিক আছে। আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নিলাম এ, বি এবং সি। তাহলে সেই সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফলটা কি হবে তোমরা পরিষ্কার জানো। ভূমির ক্ষেত্রফল পরিষ্কার লিখে নাও ওখানে, ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে। 1 নম্বর হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে এবং জানতে হবে, ঠিক আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য বেস কত হবে? ক্ষেত্রফল। তোমরা পরিষ্কার জানো যে ভূমির ক্ষেত্রফলটা কি হবে। ভূমির ক্ষেত্রফলটা হবে, যেহেতু ভূমিটা এখানে দেখো এটা আয়তক্ষেত্র, তো মানে ভূমিটা তো বেসিক্যালি একটা আয়তক্ষেত্র, এরকম ভূমিটা আছে, তাই তো। আর আয়তক্ষেত্রে যদি আমরা ধরেছি দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে ডেফিনেটলি তার ক্ষেত্রফলটা হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট ইজ এ ইন্টু বি। আমি এখানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ লিখছি না আলাদা করে, আমি ডাইরেক্ট যেহেতু ধরে নিয়েছি যে দৈর্ঘ্য হচ্ছে এ একক আর প্রস্থ বি একক, তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফলটা হবে এ ইন্টু বি একক, এ ইন্টু বি বর্গ একক হবে, কারণ এটা ক্ষেত্রফল তাই পাশে লিখে দিচ্ছি বর্গ একক। এইগুলো কিন্তু লিখতে ভুলবে না। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা আয়তঘন বা সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফলটা, যেহেতু ভূমিটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভূমিটা যেহেতু একটা আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা দৈর্ঘ্য একক ধরেছি, প্রস্থ বি একক ধরেছি, তাহলে এ ইন্টু বি বর্গ একক। ওকে, এটা গেল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হয়ে যাচ্ছে, আমরা লিখবো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখছি হচ্ছে 2 নম্বর হয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালো করে তোমরা শেখো। সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে, দেখো আমি লিখে দিচ্ছি এটা, টোয়াইস অফ ব্র্যাকেট এ ইন্টু বি প্লাস, ভালো করে বুঝবে, বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ, এত বর্গ একক। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে, এত বর্গ একক। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাচ্ছে 2 গুণ দৈর্ঘ্য 2 গুণ ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ব্র্যাকেট ক্লোজ বর্গ একক। প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্রগুলো, মুখস্থ না রাখলে কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের আর এগোবে না। তাই ভালো করে কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, আর এই সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। আমি হাইলাইট করে দিলাম করে। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি বর্গ একক, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ব্র্যাকেট এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ 2 ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ব্র্যাকেট ক্লোজ বর্গ একক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এবার আমরা করব কি, দেখো যে এবার হচ্ছে আমাদের তো এবার আমরা চলে আসছি হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আরেকটা সূত্র, 3 নম্বর লিখে দিচ্ছি এখানে, কর্ণের দৈর্ঘ্য। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য এটা মনে রাখতে হবে ওখানে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য বা লেন্থ অফ দ্য ডায়াগোনাল, যেটাকে আমরা বলছি কর্ণের দৈর্ঘ্য। তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি তোমাদের কোনো রকম ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, তো কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে বা লেন্থ অফ দ্য ডায়াগোনাল হয়ে যাবে হচ্ছে, দ্যাট ইজ রুট ওভার এ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এটা আরেকটা আমি ইম্পর্টেন্ট ফর্মুলা লিখলাম, এটাকে স্টার দিয়ে দিলাম কোণে, খুবই ইম্পর্টেন্ট আরেকটা সূত্র। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যেখানে দৈর্ঘ্য আমরা ধরেছিলাম এ একক, তাই এ স্কোয়ার লিখেছি, প্রস্থ ধরেছি আমরা বি একক তাই বি স্কোয়ার, আর উচ্চতা ধরেছি আমরা সি তাই সি স্কোয়ার। ওকে, এত একক হবে। এখানে কিন্তু আবার বর্গ একক কেউ লিখে দিও না। ওকে, তাহলে এত একক হবে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। ওকে, তো এবার আমরা করব কি, এবার আমরা 4 নম্বর ফর্মুলা লিখবো। এটা আরো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 থেকে যে সূত্রগুলো লিখলাম, তো প্রত্যেকটা সূত্রই কিন্তু ঠোঁটের আগায় রাখতে হবে যখন আমরা অঙ্কগুলো সলভ করব। তাহলে এবার হচ্ছে আয়তঘনের আমরা কি বলবো, আয়তন বা ঘনফল, প্রচন্ড ইম্পর্টেন্ট, আয়তন বা ঘনফল। ওকে, আয়তন বা ভলিউম যেটাকে আমরা বলছি, অর্থাৎ এই আয়ত ঘনাকার ঘনবস্তুর মধ্যে যদি আমরা কিছু রাখি তাহলে তার আয়তন, সেটাকে আমরা আয়তন বলছি, বা কতটা সে স্পেস নিয়ে রয়েছে জায়গাটায়, সেটাই হচ্ছে আয়তন। ঠিক আছে, তো পরে আমি ব্যাপারটা নিয়ে আরও ডিসকাস করব। তো আপাতত ধরে নেবে যে একটা ঘনবস্তু তার যতটুকু জায়গা নিয়ে অবস্থান করছে সেটাই হচ্ছে তার আয়তন বা ঘনফল। ওকে, আয়তন অথবা ঘনফল, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্রটা, ঘনফল। ওকে, ঘনফল। তো এটা সূত্রটা কি হবে, যেটাকে আমরা ভলিউম বলছি, দ্যাট ইজ এ ইন্টু বি ইন্টু সি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং সর্বশেষে আমাদের এককটা হয়ে যাবে হচ্ছে ঘন একক, কারণ এটা মানে আয়তন বা ঘনফল, তাই আমরা এখানে লিখবো হচ্ছে ঘন একক। যদি মিটার থাকে তাহলে ঘন মিটার, যদি সেন্টিমিটার থাকে তাহলে ঘন সেন্টিমিটার, যদি ডেসিমিটার থাকে তাহলে ঘন ডেসিমিটার। তাহলে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্রের মধ্যে পড়ছে এই আয়তনটা। আমি আবার স্টার্ট দিলাম 4 নম্বরটা, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, মাথায় রাখতে হবে এই সূত্রটা, এবং এই সূত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে একটা আয়তঘনের আয়তন বা ঘনফলের সূত্র কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটাকে যথাক্রমে এ বি এবং সি দ্বারা মানে নির্দেশ করেছি, সেই রেসপেক্টে আমি এখানে লিখছি এ ইন্টু বি ইন্টু সি ঘন একক। ওকে, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, যেখানে দৈর্ঘ্য হচ্ছে এ একক, প্রস্থ হচ্ছে বি একক এবং উচ্চতা হচ্ছে সি একক। ওকে, আর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 2 ব্র্যাকেট এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ 2 গুণ ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এত বর্গ একক। আর ভূমির ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে?
তো আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি। ওকে, তো তোমরা ফর্মুলাগুলো কিন্তু মাস্ট নোট করে নেবে, এই নোটস করে নেবে এই ব্যাপারগুলো, ঠিক আছে? তারপর আমরা অঙ্কে আসবো, দেখবে একদম আরামসে ইজিলি অঙ্কগুলো কিন্তু সব সলভ হয়ে যাবে। ওকে, তার আগে কিন্তু এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যে আমাদের ধারগুলোর সমষ্টি, ঠিক আছে? একটা আয়তঘনের ধারগুলির সমষ্টি হয়ে যাবে, এখানে লিখছি 5 নম্বর ফর্মুলা, মুখস্থ রাখতে হবে এটা, ঠিক আছে? ধারগুলির সমষ্টি, ধারগুলির সমষ্টি কাজে লাগবে এই সূত্রটা, তাও লিখে নেবো, ঠিক আছে? ধারগুলির সমষ্টি কত হবে? দ্যাট ইজ 4 ব্র্যাকেট, ঠিক আছে? 4 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা, এত একক লিখবে, ঠিক আছে? কারণ এটা সমষ্টি বলছে, তাহলে এটা কিন্তু ধারগুলির সমষ্টির ফর্মুলা, দ্যাট ইজ 4 ইন্টু ব্র্যাকেট a প্লাস বি প্লাস সি এত একক। তো এই 5টা সূত্র কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। ওকে, আশা রাখি তোমরা এই 5টা সূত্র মুখস্থ করে ফেলেছো। যদি কোনো রকম সূত্র নিয়ে তোমাদের ডাউট হয় বা কোনো অসুবিধা হয় বা তোমাদের বুঝতে অসুবিধা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে ফোনে। তো আরেকটা জিনিস এখান থেকে জাস্ট আমাদের আয়তঘন থেকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি, দেখো যে এখানে কর্ণের দৈর্ঘ্যটা সামটাইমস, অর্থাৎ আমরা যখন ওই কর্ণের দৈর্ঘ্যটা সামটাইমস কি হয়, যে আমি লিখে দিচ্ছি এক্সট্রা, এটা কিন্তু নোট করে নেবে, কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে, লিখে নেবে এটা, কর্ণের দৈর্ঘ্য বা লেন্থ অফ দ্য ডায়াগোনালটা কি হয়ে যাবে, কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু আমরা এই আয়তঘন বা আয়তঘনের লিখে নাও, এটা কিন্তু খুবই হেল্পফুল হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু এই ইনফরমেশনটা। কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? আয়তঘনাকার বাক্সের মধ্যে অবস্থিত আয়তঘনাকার একটা বাক্স আছে বা যে কোনো কন্টেনার আছে, তার মধ্যে অবস্থিত কোনো দণ্ডের বা ধরো কোনো লোহার রড রাখলাম, ঠিক আছে? কোনো দণ্ডের বৃহত্তম দৈর্ঘ্য, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে সর্বোচ্চ দৈর্ঘ্য, বৃহত্তম দৈর্ঘ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছি কি, যে কর্ণের যে দৈর্ঘ্যটা হবে সেটাই হবে কোনো আয়তঘনাকার বাক্সের মধ্যে অবস্থিত বা অবস্থান করছে এমন কোনো দণ্ডের বৃহত্তম দৈর্ঘ্য হবে। মানে আমি দৈর্ঘ্য বরাবর রাখলেও সেটা হবে না, প্রস্থ বরাবর রাখলেও হবে না, উচ্চতা বরাবর রাখলেও হবে না, আমি যদি কোণাকোণি রাখি, মানে ধরো এরকম ব্যাপারটা যদি কোণাকোণি রাখি আমি এই আয়তঘনাকার বাক্সটা, তাহলে সব থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এই কোণ, যখন আমরা কৌণিকভাবে ব্যাপারটাকে রাখবো, মানে দণ্ডটাকে রাখবো। তাই কর্ণের দৈর্ঘ্যটা হবে আমার আয়তঘনাকার বাক্সের মধ্যে অবস্থিত কোনো দণ্ডের বৃহত্তম দৈর্ঘ্য। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই ভালো করে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ওকে, ব্যাস এইটুকু হচ্ছে আমরা আয়তঘন বা সমকোণী চৌপল থেকে শিখবো। ওকে, তো আশা রাখি তোমরা ইনফরমেশনটাকে নোট করে নিয়েছো, খুবই হেল্পফুল হবে। তো আমরা যখন এক্সারসাইজে আসবো তখন কিন্তু আমরা জিনিসটাকে আরও ভালোভাবে রিলেট করতে পারবো। আর তোমাদের যদি ইনফরমেশন বা কনসেপ্টে যদি কোনো ডাউট বা কোয়েরিজ হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর প্লিজ ভিডিওটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নাও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছে যায়। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এর পরের যে টপিকটা আছে আমাদের এই চ্যাপ্টারে, তো সেটা হচ্ছে ঘনক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখেছি, যেটাকে আমরা বলছি কিউব, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, তার আগে আমরা ডেফিনেশনটাকে দেখবো, তারপর আমরা এর বিষয় সম্পর্কে একটু আইডিয়া নেবো ওখানে। তো আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টার 4 থেকে দুটো টপিক আমাদের কিন্তু কভার আপ করতে হবে। তো অলরেডি আমরা একটা টপিক ক্লিয়ার করেছি, কিউবয়েড, আর সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের কিউব। ওকে, তো কাকে বলছে ঘনক, তার আগে আমাকে জানতে হবে কি বলছে। দেখো, যে আয়তঘন বা সমকোণী চৌপালের তলগুলি বর্গাকার হয়, ঠিক আছে? মাথায় রাখবে, এখানে কিন্তু চৌপাল লিখছি না, এখানে লিখছি আমি আয়তঘনের
তলগুলি বর্গাকার হয় এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে আমরা বলছি হচ্ছে ঘনক। ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে আমরা ঘনক বলছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে বেসিক সিম্পল কনসেপ্ট, এখানে তলগুলো যদি বর্গক্ষেত্রাকার হয়, তলগুলো যদি বর্গক্ষেত্রাকার হয়, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ ছবিতে, তলগুলো সিম্পল জাস্ট বর্গক্ষেত্রাকার হয়, তোমরা দেখতে পাচ্ছ ওখানে, তাহলে আমরা সেই ঘনবস্তুকে বলবো হচ্ছে, সেই ঘনবস্তুকে বলবো হচ্ছে কি বর্গাকার। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দ্যাট ইজ আমরা লিখছি যে পি, এটা হচ্ছে কিউ, এটা পি কিউ আর এবং এস। যদি ছবি কেটে যায় তাহলে একটু তোমরা ম্যানেজ করে নিও, পি কিউ আর এস। তাহলে দেখতে পাচ্ছ পি কিউ আর এস যে এটা, তো সেটা একটা বর্গক্ষেত্রাকার হয়ে যাচ্ছে, তলগুলো একটা বর্গক্ষেত্রাকার হয়ে যাচ্ছে, তাই তো। তো এবং বর্গক্ষেত্র মানে তার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়ে যায়। দৈর্ঘ্য মানে এ, দৈর্ঘ্যটা আমরা এ ধরেছিলাম, প্রস্থ হয়ে যাচ্ছে বি আর উচ্চতাটা হচ্ছে সি। অর্থাৎ যদি ঘনক হয় ঘনবস্তুটা, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটা সেম হবে, অর্থাৎ প্রত্যেকটার মান সমান হবে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। তো এবার দেখো যে এখানে ইনফরমেশন নিতে হবে কি, দেখো যে 1 নম্বর ইনফরমেশন যেটা তোমাদের জানতে হবে কি, যে প্রত্যেকটা তল বর্গক্ষেত্র। ঠিক আছে, প্রত্যেকটি তল, এরকম শর্ট নোট হিসেবে তোমরা কিন্তু এগুলোকে লিখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটি তল, কারণ শর্ট কোশ্চেন্স যদি দেয় এখান থেকে তাহলে তোমরা ইজিলি করে আসতে পারবে। তাহলে প্রত্যেকটি তল আয়তঘনের ক্ষেত্রে ছিল আয়তকার, আর এখানে ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তল হচ্ছে কি বর্গাকার। ঠিক আছে, প্রত্যেকটি তল বর্গাকার, এটা মাথায় রাখতে হবে। ওকে, বর্গাকার বা স্কোয়ার শেপের হবে, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বর্গাকার। ওকে, আচ্ছা। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য কমা দিয়ে প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে সমান হবে। ঠিক আছে, তাই আমি লিখেছি দেখো এ ইজিক্যালস টু বি ইজিক্যালস টু সি, এটা কিন্তু জানতে হবে। আর ডেফিনেটলি এরা পরস্পর সমান, এবং অবশ্যই কিন্তু এখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এটা মাথায় রাখতে হবে। ওখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, কারণ সমান হচ্ছে, তাহলে প্রত্যেকটা তল পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করবে, প্রত্যেকটা তল বর্গক্ষেত্রাকার, আর তারপরে হচ্ছে আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সমান হবে। আর যে ঘনবস্তুর বা যে আয়তঘনের তলগুলি বর্গক্ষেত্রাকার বা বর্গাকার, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে আমরা ঘনক বা কিউব বলবো। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা এখান থেকে একটা জিনিস দেখবো কি, দেখো ঘনকের কটা তল, এগুলো তো আমাদের জানতে হবে, কারণ এগুলো না জানলে কিন্তু আমাদের কিন্তু হবে না। ওকে, তারপর আমরা সূত্রে আসবো। প্রথমত তল বা সারফেস, পরিষ্কার দেখো, তোমরা নিজেরাই বলতে পারবে এটা তল কটা থাকবে। তারপর হচ্ছে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংখ্যা, আমি শীর্ষবিন্দু লিখছি, এটা মাথায় রাখতে হবে। শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দু কটা আছে, ঠিক আছে, শীর্ষবিন্দু কটা আছে। তারপরে আছে হচ্ছে ধার বা প্রান্ত কি, অথবা ধার, অথবা আমি এখানে লিখছি প্রান্ত কি। ঠিক আছে, অথবা এটাকে আমরা আরেকভাবে বলি প্রান্ত রেখা। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে প্রান্ত রেখা। জাস্ট ছবিটা থেকেই আমরা অ্যান্সারগুলোকে করে দেবো। প্রান্ত রেখা, প্রান্ত রেখা, ধার অথবা প্রান্ত কি অথবা প্রান্ত রেখা, তল বা সারফেস, শীর্ষবিন্দু বা ভার্টেক্স। ওকে, তো এখানে দেখো যে আমরা তল কটা আছে পরিষ্কার তোমরা বলতেই পারবে, তলটা হচ্ছে এখানে কটা আছে। ডেফিনেটলি দেখো এটা যেহেতু ঘন বস্তু, তাহলে ডেফিনেটলি এখানেও আমাদের 6টা তল থাকবে, কারণ চৌপল, এটা সমকোণী চৌপল বলে দিয়েছে, তাই এখানে হবে তল সংখ্যা হচ্ছে 6টি। ঠিক আছে, 6টা তল। শীর্ষবিন্দু কটা হবে, এখানে শীর্ষবিন্দুর সংখ্যা টোটাল কটা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টাই হবে শীর্ষবিন্দুর সংখ্যা। 6টা তল, 8টা শীর্ষবিন্দু, ঠিক ওই আমাদের আয়তঘনের মতো। আর ধার বা প্রান্তিকের সংখ্যা কটা হবে, সেটা কত হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, ওপরে 4টে নিচে 4টে 8টা, আর দু সাইডে 8 2 10, 8 4 12। তাহলে এখানেও কিন্তু প্রান্তিকের সংখ্যা ধার রেখা হচ্ছে 12টি, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
ঠিক আছে। তাহলে তল সংখ্যা কটা, ঠিক যেগুলো আমরা আয়তঘনে দেখেছি ঠিক সেইগুলোই কিন্তু রিপিট হচ্ছে আমাদের ঘনকের ক্ষেত্রে। শুধু একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কি, যে এখানে প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার, আর আয়তঘনের ক্ষেত্রে প্রত্যেকটা তল ছিল কি আয়তক্ষেত্রাকার। ওকে, আর বেসিক ডিফারেন্সটা এখানেই কিন্তু আমাদের রয়েছে। ওকে, তাহলে তল সংখ্যা 6টা, শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংখ্যা 8টা, আর ধার বা প্রান্তরেখার সংখ্যা হচ্ছে 12টা। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, তো এবার আমরা চলে আসছি ওখানে সূত্র। ঠিক আছে, এবার আমরা চলে আসছি সূত্রতে, এগুলো তোমরা কিন্তু নোট করে নেবে ওখানে। ওকে, এবার আমরা চলে আসছি সূত্রতে, এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা ঘনক থেকে যে অঙ্কগুলো সলভ করব, সেই অঙ্কগুলো সলভ করতে গেলেও কিন্তু আমাকে কিন্তু সূত্রের সাহায্য নিতে হবে কোনে। ঠিক আছে, তো সূত্রগুলো কি কি সূত্র আমরা মুখস্থ করব বা কি কি সূত্র আমরা পড়বো সেগুলো তোমরা এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের। ওকে, তো প্রথমত এখানে আমাদের তো প্রথমত এখানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল 1 নম্বর সূত্র তোমরা লিখে নিতে পারো, এগুলো নোট করে নেবে কোনে। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। ওকে, ভূমির ক্ষেত্রফলটা ডেফিনেটলি কি হবে, ভূমির ক্ষেত্রফলটা যদি আমরা ধরে নাও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বা বাহু হচ্ছে এ একক হয়, ঠিক আছে, প্রত্যেকটা বাহু যদি এ একক হয়, তাহলে ডেফিনেটলি ভূমির ক্ষেত্রফল তো একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, বাহু স্কোয়ার, মানে এটা হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আমি আবার বলছি, দেখো এখানে তো বেসিক্যালি বর্গক্ষেত্রের মানে ঘনকের ভূমি বলতে এখানে একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহু এ একক করে হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে, বাহু স্কোয়ার। তাহলে সেই বাহু স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ারটাই হবে হচ্ছে ঘনকের ভূমির ক্ষেত্রফল। তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার বর্গ একক। ওকে, এ স্কোয়ার বর্গ একক, এগুলো কিন্তু মনে রাখতে হবে, বর্গ একক। ওকে, আচ্ছা, সেকেন্ড লটা করছি আমি। দেখো সেকেন্ড লটা হয়ে যাচ্ছে, সেকেন্ড লটা হয়ে যাবে আমাদের আয়তনটা লিখছি আমরা বা কর্ণের দৈর্ঘ্য লিখছি। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু, কর্ণের দৈর্ঘ্য বা লেন্থ অফ দ্য ডায়াগোনাল। এখানে হয়ে যাবে কি, দেখো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে আমরা কি নিই রুট ওভার, এটা তো একটা আয়তঘনকার এবং শুধু তলগুলো বর্গক্ষেত্রাকার। যদি আমরা জিনিসটাকে আমি ডাইরেক্ট লিখছি না বা, ঠিক আছে, দেখো এটার অ্যান্সারটা হবে হচ্ছে রুট ওভার 3 ইন্টু এ এত একক, বা রুট ওভার 3 ইন্টু বাহু এত একক হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কি করে আসলো, তার রিজনটা দেখো। তো আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি জানি, দ্যাট ইজ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এখানে তো তিনটেরই দৈর্ঘ্য সমান, দ্যাট ইজ এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, দেয়ারফর রুট ওভার 3 এ স্কোয়ার। তাহলে 3 এর মধ্যে রুটটা থেকে যাবে ওখানে ইন্টু এ, তাই আমরা এটা লিখতে পারি রুট ওভার 3 ইন্টু এ একক। এটা মুখস্থ রাখতে হবে কিন্তু, প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কর্ণের দৈর্ঘ্য কেন হলো এটা তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, যে আমাদের তো এখানে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সমান আছে। তাহলে দৈর্ঘ্য মানে এ একক, প্রস্থ মানেও এ একক এবং উচ্চতা মানেও এ একক। তাহলে তিনটে এ স্কোয়ারকে যোগ করে 3 এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার যখন রুটটা উঠবে তখন 3 এর মধ্যে রুটটা থাকবে আর এ স্কোয়ারটা এ হয়ে যাবে। তাই আমরা লিখেছি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 3 ইন্টু এ একক। আর ঘনকের ভূমির ক্ষেত্রফলের সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার বর্গ একক। যেহেতু ভূমিটা একটা বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি একক হয় তাহলে তার ক্ষেত্রফলটাই হবে হচ্ছে ঘনকের ভূমির ক্ষেত্রফল। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখেছি এ স্কোয়ার বর্গ একক। ওকে, এর পরের সূত্রটা হচ্ছে ঘনকের ঘনক বা ঘনফল। ঠিক আছে, 3 নম্বর সূত্র হয়ে যাচ্ছে, প্রচন্ড ইম্পর্টেন্ট ঘনফল বা আয়তন যেটাকে আমরা বলছি। ঠিক আছে, 3 নম্বর সূত্র হয়ে যাচ্ছে আয়তন।
আয়তন কি হবে? আয়তন সিম্পল এখানে বাহুর কিউব হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট সূত্র এটা, বাহুর কিউব, ঠিক আছে? অথবা এটাকে আমরা লিখবো হচ্ছে এ কিউব, ঠিক আছে? যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাই তার হোল কিউব দ্যাট ইজ এত ঘন একক। এটা মুখস্থ রাখতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্রটা, 3 নম্বরটা। ওকে, এই সূত্রটাও খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ঘনকের আয়তন বা ঘনফল হয়ে যাচ্ছে বাহু কিউব বা এ কিউব এত ঘন একক বা ঘনফল। ওকে, ঘন ফল। ওকে, মুখস্থ রাখতে হবে, কেমন? তো পরের সূত্রটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সূত্রটা কি দেখো, 6 ইন্টু বাহু স্কোয়ার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। প্রচন্ড ইম্পর্টেন্ট এই সূত্রটাও কিন্তু আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে দেখো যে 5 নম্বর হয়ে যাচ্ছে যে ধারগুলির সমষ্টি, ঠিক আছে? ধারগুলির সমষ্টি, ঘনকের ধারগুলির সমষ্টি। ওকে, ধারগুলির সমষ্টি, এগুলো কিন্তু নোট করে নিতে হবে, ধারগুলির সমষ্টি। ওকে, ধারগুলির সমষ্টি কত হবে? দ্যাট ইজ 12 ইন্টু এ একক, ঠিক আছে? টোটাল 12টা ধার আছে, তাহলে 12 ইন্টু এ একক হয়ে যাচ্ছে আমাদের ধারগুলির সমষ্টি। আর 6 ইন্টু বাহু স্কোয়ার বা 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক হয়ে যাচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এ কিউব হয়ে যাচ্ছে বা বাহু কিউব হয়ে যাচ্ছে আয়তন বা ঘনফল। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, লাস্ট যে সূত্রটা আমরা এখান থেকে পড়বো হচ্ছে সেটা হয়ে যাচ্ছে, তো লাস্ট ফর্মুলাটা হয়েছে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য। তো প্রথমে দেখো যে এখানে একটা জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস, দেখো আমি বলেছি প্রত্যেকটা তল হচ্ছে ঘনকের বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানেই তো হচ্ছে √2 এ একক। তাই আমি লিখেছি প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 এ একক। তাহলে এই 5-6টা ফর্মুলা আমাদের কিন্তু ঘনক থেকে পড়তে হবে। তো আশা রাখি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার করেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ওকে, তো কনসেপ্টের পর আমরা এবারে কোষে দেখি 4-এর আমরা আয়তঘন এই চ্যাপ্টারের আমরা বেশ কিছু অঙ্কের সলিউশন শিখবো। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কোষে দেখি 4-এর কোশ্চেন নাম্বার 3। তো অঙ্কটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সমকোণী চৌপোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? প্রচন্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা, আমি স্টার্ট দিয়ে দিলাম। এটা কিন্তু পরীক্ষার 2 মার্কসের জন্য কিন্তু তোমাদের ভিভিআই, ঠিক আছে? আমি পাশের নাম্বারটা তোমাদের মেনশন করেছি তাই তোমাদের সুবিধা হবে। 2 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, 2 মার্কস। ওকে, ভালো করে কিন্তু অঙ্কটা ভালো করে শিখবে, কারণ এরকম টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষায় দিয়েই থাকে, তাই খুব ভালো করে বুঝবে। অঙ্কটা আমি স্টার্ট দিয়ে দিলাম, আর এটা 2 মার্কসের জন্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অঙ্কটা আরেকবার বলছি, বলছে একটি সমকোণী চৌপোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। তাহলে ওই ঘরের সবচেয়ে লম্বা, ভালো করে বুঝবে কিন্তু এখানে কিন্তু জিনিসটা বোঝার আছে যে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে। আর প্রথমত ঘরটার আকারটা কি? সমকোণী চৌপোলাকার, ঠিক আছে? সমকোণী চৌপোলাকার বা আয়তঘনাকার একটা ঘর আছে, সেই ঘরে আমি তার ডাইমেনশন দিয়ে দিয়েছে, মানে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে। তো আমাকে বলছে এরকম একটা ঘরে আমরা সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তো আমি তোমাদের অলরেডি কনসেপ্টেরতে বলেছিলাম যে যখনই এরকম সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের কথা বলবে তখনই আমরা সবসময় দণ্ডটাকে কর্ণ বরাবর রাখবো, আমরা সবসময় দণ্ডটাকে এরকম কোণাকুণি রাখবো, ঠিক আছে? আমি জাস্ট ছবিটা এরকম দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা আমাদের আয়তঘনাকার একটা কোনো ঘনবস্তু রয়েছে, সবচেয়ে লম্বা বলতে বোঝাচ্ছে, দেখো যদি আমরা দৈর্ঘ্য বরাবর রাখি তাহলেও হবে না সবচেয়ে লম্বা, যদি প্রস্থ বরাবর রাখি তাহলেও হবে না, যদি কোণাকুণি ভাবে রাখি জিনিসটাকে বা সেই দণ্ডটাকে, তাহলে কিন্তু আমি সব থেকে বেশি লম্বা দৈর্ঘ্য রাখতে পারবো। তার মানে আমি কর্ণ বরাবর কথা বলছি, অর্থাৎ যদি আমরা কর্ণ বরাবর সেই দণ্ডটাকে রাখি
তাহলে আমরা কি হয়েছে, আমরা সবচেয়ে লম্বা সেই দণ্ডটাকে রাখতে পারবো। তো তখন এখন ডাইমেনশনটা কি দিয়ে দিয়েছে, আমাদের ডাইমেনশন দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে 5 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে হচ্ছে কত 4 মিটার, আর উচ্চতা দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে 3 মিটার। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? সবচেয়ে লম্বা যখনই এরকম টাইপের প্রশ্ন দেবে মাথায় রাখবে আমরা সবসময় দণ্ডটাকে কর্ণ বরাবর রাখবো, এবং কর্ণ বরাবর রাখার ফলেই কিন্তু আমরা সবচেয়ে লম্বা আকারের দণ্ডটা আমরা ওই রুমে প্লেস করতে পারবো। তাই যখনই সবচেয়ে লম্বা কথাটা বলে দেবে তখনই মাথায় রাখবে আমাকে ওই সমকোণী চৌপালাকৃতি ঘনবস্তু বা ঘরটার আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, এবং কর্ণের দৈর্ঘ্য যেটা হবে সেটাই হবে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এবং সবচেয়ে লম্বা আমি যে দণ্ডটা রাখতে পারবো সেই ঘরে সেই দণ্ডের দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে আমার ওই কর্ণের দৈর্ঘ্যটা। ওকে, তাহলে এখানে সিম্পল কি করবো দেখো, যে এখানে আমরা দেখো, তো এখানে আমরা কি করছি দেখো, যে আমরা এখানে রাখছি কি, যে তাহলে লিখবো কি, যে সমাধান বলে লেখো, ঠিক আছে। এটা কিন্তু 2 মার্কসের জন্য অঙ্কটা ভিবিআই, ঠিক আছে, সমাধান, ঠিক আছে। তো যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা নর্মাল স্পিডটা বাড়িয়ে নেবে কোনে, ঠিক আছে, প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নেবে কোনে। ওকে, তো তারপরে দেখবে কোনে। ওকে, তো এখানে আমরা কি করব দেখো, যে তাহলে লিখবো কি, যে সমাধান কি, যে সমকোণী এরকম লিখে করবে, ঠিক আছে, মানে ঠিকঠাকভাবে লিখবে, বেশি লিখতে যাবে না, যতটুকু লেখার দরকার ততটুকু লিখতেই হবে, ঠিক আছে। সমকোণী চৌপলাকার সমকোণী চৌপলাকার ঘরের এরকম লিখে করবে, ঘরের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 5 মিটার। ওকে, 5 মিটার এরকম লিখে করবে, বেশি লিখতে যাবে না। প্রস্থ হয়ে যাচ্ছে কি, প্রস্থ হয়ে যাচ্ছে কত, প্রস্থ ইজ ইকুয়ালস টু বা ব্রেথ হয়ে যাচ্ছে কত 4 মিটার। ওকে, দৈর্ঘ্য লেন্থ, প্রস্থ ব্রেথ, ওকে, এত মিটার, এবং উচ্চতা হয়ে যাচ্ছে, উচ্চতা কত, উচ্চতা সমান সমান কত হচ্ছে 3 মিটার। ওকে, 3 মিটার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা লিখলাম কি, যে সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত এত এবং এত মিটার। ওকে, তো সুতরাং ঘরটির কর্ণের দৈর্ঘ্য, ঘরটির কর্ণের দৈর্ঘ্য এরকম লিখে নেবো কোনে, কর্ণের দৈর্ঘ্য, বেশি কিছু লিখতে যাবে না, ঠিক আছে, দৈর্ঘ্য সমান সমান, একেবারে জিনিসটাকে আমি ফিনিশ করতে চাইছি, ঘরটির কর্ণের দৈর্ঘ্য ইজিক্যালস টু সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে, সবচেয়ে লম্বা, তাহলে জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সবচেয়ে লম্বা দণ্ড, সবচেয়ে লম্বা দণ্ড। ওকে, সমান সমান ইজিক্যালস টু, তো আমরা অলরেডি সমকোণী চৌপলের কনসেপ্ট ভিডিওতে শিখে গেছি যে সমকোণী চৌপলাকৃতি বা আয়তঘনাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য কি করে বের করতে হয়। তো পরিষ্কার তোমরা সূত্র জানো, যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এখানে আমি লিখে দিচ্ছি শর্টে, তাও ফর্মুলাটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ওকে, প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ওকে, উচ্চতা স্কোয়ার। ওকে, বোঝা যাচ্ছে এটা। তাহলে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য মানে পরিষ্কার বুঝতে পারছো 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে 4, তার মানে 4 স্কোয়ার, ওকে, প্লাস 3 স্কোয়ার, ওকে, প্লাস 3 স্কোয়ার, এটা আন্ডার রুটের মধ্যে থাকবে এবং এত মিটার হয়ে যাবে, এককটা মিটার হবে, কারণ দেখো প্রত্যেকটা এককে মিটারে আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, দেখো 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 16 আর 9 25, 25 আর 25 যোগ করলে হচ্ছে 50, তাহলে রুট ওভার 50, ওকে, রুট ওভার 50 মিটার, আর রুট ওভার 50 মিটার মানে তোমরা জানো 25 দুগুণে 50, আর 25-এর বর্গমূল হয়ে যায় 5, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 5 রুট ওভার 2 মিটার। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। তাহলে এটাই হচ্ছে আমাদের
সবচেয়ে লম্বা যে দৈর্ঘ্যের আকারে আমি দণ্ডটাকে রাখতে পারবো ঘরটায়, তাহলে সেটার দৈর্ঘ্যটা হচ্ছে ওই ঘরের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের প্রশ্ন 3-এর সলিউশন। অর্থাৎ আমি ঘরটাতে সবচেয়ে লম্বা দণ্ডটা রাখতে পারবো 5√2 মিটার, ঠিক আছে, দৈর্ঘ্যের। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা আমরা করবো। জাস্ট 2 মার্কসের জন্য কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি একেবারে লিখে দিচ্ছি যে ঘরটির কর্ণের দৈর্ঘ্যটাই হবে হচ্ছে সবচেয়ে লম্বা দণ্ড, ঠিক আছে। আর কর্ণের দৈর্ঘ্যটা তোমরা সূত্র জানো যে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ডাইরেক্ট করতে যাবে না, ফর্মুলাটা জাস্ট আমি লিখে নেবে কোনে তোমরা, ঠিক আছে। এবার দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য 5, প্রস্থ 4 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে 5√2 মিটার। অর্থাৎ ঘরটাতে আমরা সবচেয়ে লম্বা দণ্ড রাখতে পারবো 5√2 মিটার। ওকে, তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। তো আমাদের পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আছে কি, যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, তাহলে আমরা কনসেপ্ট ভিডিওতে দেখেছিলাম যে ঘনক বলতে ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্রাকার, তাই তো, এক একটা বর্গক্ষেত্রাকার। তো এখন তো এখানে একটা তলের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার হবে। কেন? কারণ বাহু স্কয়ার বলতে বোঝাচ্ছে কি, দেখো এরকম যদি একটা ঘনক হয়ে থাকে, ভালো করে বুঝবে, ধরো এরকম যদি এটা একটা ঘনক হয়ে থাকে, ঠিক আছে, ঘনকের একটা তল মানে হচ্ছে বর্গক্ষেত্রাকার। এবারে বর্গক্ষেত্রে যদি আমরা বাহুর দৈর্ঘ্যটা a একক ধরে নিই কোণে, কারণ আমরা কি জানি যে আমরা পড়েছি যে কনসেপ্ট ভিডিওতে যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হয়, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে থাকি, ঠিক আছে, ঘনকের ক্ষেত্রে। কারণ ঘনকের প্রত্যেকটা তল এক একটা বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের ডাইমেনশনটা হয় অলওয়েজ সেম। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a, তাহলে একটা তল মানে কত হবে, ধরো এটা একক, এটা একক, এটা a একক এবং এটাও a একক, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হবে, দ্যাট ইজ বাহু ইনটু বাহু, তাই তো, দ্যাট ইজ a স্কয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ ঘনকের একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার মানে হচ্ছে a স্কয়ার। কেন? তার রিজনটা হচ্ছে একটা তল মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য a একক হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তাহলে একটা তলের কনসেপ্ট দিয়ে দিয়েছে একটা তল, তাই আমরা লিখেছি হচ্ছে a স্কয়ার, ঠিক আছে। এটা দিয়ে দিয়েছে 64 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত? দেখো ঘনকটার আয়তন মানে আমরা কি জানি, বাহুর কিউব। এটাও অলরেডি শিখেছি। ঘনকের আয়তন মানে হচ্ছে আমরা জানি হচ্ছে বাহুর কিউব বা a কিউব, তাই তো। এত ঘন একক, এটা মাথায় রাখতে হবে, কোনো ঘন একক এগুলো কিন্তু ভুললে চলবে না। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক আর আয়তন বা ঘনফলের ক্ষেত্রে হচ্ছে ঘন একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো যে আমাকে আয়তন বের করতে হবে, তাহলে আমাকে আয়তন বের করতে হলে আমাকে নিশ্চয়ই ওই ঘনকটার বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, তাই তো। ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত সেটা জানতে হবে। যদি আমরা ঘনকটার বাহুর দৈর্ঘ্য জেনে যাই তাহলে আমরা আয়তনটা পেয়ে যাবো ইজিলি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে সমাধান বলে লিখে নাও এখানে। এটাও কিন্তু 2 মার্কসের জন্য পরীক্ষায় তোমাদের আসতেই পারে, ঠিক আছে, 2 মার্কস এটা। তাহলে লিখছি, ধরি অর লেট, ধরি ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এখানে লিখে নাও যে ঘনকটির, কারণ আমাকে আয়তন বের করতে হলে আমাকে বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে ঘনকটির। তাহলে ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহু, ঠিক আছে, লিখে করবে এটা, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহু সমান সমান, দ্যাট ইজ স্মল a একক। কেউ এখানে x লিখতে পারে, একই ব্যাপার হবে, স্মল a একক। ওকে, তাহলে প্রত্যেকটি বাহু হচ্ছে a একক। সুতরাং একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল কত হবে, দ্যাট ইজ বাহু স্কয়ার মানে a স্কয়ার, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার। একটি তলের ক্ষেত্রফল সমান সমান a স্কয়ার বর্গ একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বর্গ একক। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বর্গ একক। একটা তল কেন? কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা তল হচ্ছে একটি বর্গক্ষেত্রাকার। তাহলে এখানে একটা পাশে লিখে নাও কোণে, এগুলো কিন্তু লিখে দিলে খুব ভালো হয়, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি তোমাদের, যেহেতু এখানে লিখে দাও, যেহেতু ঘনকের প্রত্যেকটি তল
এরকম পাশে লিখে দেবে, তাহলে খুবই সুবিধা হবে, ঠিক আছে। তার মানে এটা লেখার মধ্যে দিয়ে এক্সামিনাররা জানবেন যে তুমি কতটুকু জানো বিষয়টা সম্পর্কে, ঠিক আছে। তাহলে লিখে দাও এটা ঘনকের, কারণ মাথায় রাখতে হবে একটা জিনিস যে মার্কস পাওয়ার জন্য কিন্তু তোমরা অঙ্ক শিখবে না, তোমাদের কিন্তু পুরো ডেপথে গিয়ে তোমাদের অঙ্ক কিন্তু শিখতে হবে। আর অঙ্ক ভালো করে শিখতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আসতেই হবে, ভিজিট করতেই হবে, দ্যাট ইজ ম্যাথস ইনফিনিটি অফিসিয়ালে তোমাদের ভিজিট করতেই হবে, এবং যেখানে তোমরা প্রত্যেকটা অঙ্ক তার পাশাপাশি প্রত্যেকটা অঙ্কের ডেপথ কনসেপ্টে কিন্তু তোমরা শিখতে পারবে। ওকে, তাহলে আমি পাশে লিখে দিচ্ছি যে ঘনকের, যেহেতু ঘনকের প্রত্যেকটি তল বর্গাকার, ঠিক আছে, প্রত্যেকটি তল এরকম পাশে লিখে নেবে, প্রত্যেকটি তল বর্গাকার। ওকে, বর্গাকার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ঘনকের প্রত্যেকটি তল বর্গাকার। সুতরাং প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে আমরা কি জানি হচ্ছে a স্কোয়ার, কিন্তু প্রশ্নে দিয়ে দিচ্ছে 64, তাহলে এটার সাথে ইকুয়েট করতে পারি। প্রশ্নানুসারে এটা 2 মার্কসের জন্য কিন্তু ভিভিআই, দ্যাট ইজ a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64, ঠিক আছে, a স্কোয়ার ইকুয়ালস টু 64, অর দিস ইমপ্লাইজ a ইজ ইকুয়ালস টু √64, কারণ কোনো ডাইমেনশন নেগেটিভ হতে পারে না, তাই আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালুটাকে নেব। দিস ইমপ্লাইজ a ইজ ইকুয়ালস টু 8, তাহলে আমরা a কি ধরেছিলাম, আমরা এই ধরেছিলাম হচ্ছে ঘনকের কি আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। দেখো আমি লিখেছি ঘনকের প্রত্যেকটি বাহু হচ্ছে a একক, আর এর রেসপেক্টে আমরা পেয়েছি 8, তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, কারণ এখানে এককটা মিটার আছে। সুতরাং ঘনকটির আমাকে আয়তন জানতে চেয়েছে, তাহলে ঘনকটির আয়তন ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ বাহু কিউব, এখানে লিখে দেওয়া হচ্ছে বাহু তার হোল কিউব, তাই তো, বাহু কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু 8 এর কিউব এত ঘনমিটার। কেউ এখানে m⁻³ লিখতেই পারে। ওকে, এখানে ঘন একক লিখে দাও মনে, ওকে, ঘন একক। প্রত্যেকটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিন ওয়েতে করবে, যাতে কোনো রকম ডাউট বা কোয়ারিজ না থাকে। এবারে 8 এর কিউব করো, 8 এর কিউব করলে কত হচ্ছে, 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করো, এখানে 64কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 48 আর 3 হচ্ছে 51, অর্থাৎ 512 ঘন মিটার, তাহলে 512 ঘন মিটার। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের ঘনকের নির্ণেয় আয়তন, ঘন মিটার। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। তো আশা রাখি তোমরা বুঝতে পারলে। কোথাও কোনো রকম ডাউট বা কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, লাইক করো, চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নাও, কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো না, কারণ প্রচুর ইন্টারেস্টিং ভিডিও আসবে, তোমাদের পরীক্ষার জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। তো অঙ্কটা আমি ফ্রেন্ডস বোর্ডে লিখছি না, ঠিক আছে, তো আমি তোমাদের ডিকটেট করছি। তো তোমরা আশা রাখি তোমাদের প্রত্যেকের কাছেই বই অ্যাভেলেবেল আছে। তো তোমরা কোষে দেখি 4-এর 5-এর দাগের অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ। যখন আমি অঙ্কটা করাচ্ছি তো আমি আর লিখছি না কোনো, ঠিক আছে, বলছে দেখো যে কারণ অঙ্কর প্রশ্ন লিখলে একটু টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে, তো আমি চাইছি না যে অঙ্কগুলো লেখা দরকার আমি তোমাদের লিখে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্য তোমাদের কাছে বই থাকবে ওখানে। তো 5 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, ঠিক আছে। বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল। খুবই ভালো, তোমরা পরিষ্কার বুঝতে পারছো, 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে চওড়া এবং গভীর ব্যাপারটা দেখো, এখানে আমরা এখানে খালটি লিখবো কি, সমাধান বলে লিখবো যে খালটি চওড়া হয়ে যাচ্ছে, চওড়া ইজ ইকুয়ালস টু কত আছে, খালটি চওড়া বলে দিয়েছে দেখো হচ্ছে 2 মিটার, ঠিক আছে, খালটি চওড়া হয়ে যাচ্ছে 2 মিটার, এইটুখানি মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে গভীর কি আছে,
গভীর ইজ ইকুয়ালস টু হচ্ছে দ্যাট ইজ দিদি হচ্ছে 8 ডেসিমিটার, ঠিক আছে, 8 ডেসিমিটার, কেমন 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার। তো 8 ডেসিমিটার মানে হচ্ছে কত মিটার, তো এটাকে আমরা মিটারে কনভার্ট করে দিচ্ছি কোনে, ঠিক আছে। তাহলে 8 ডেসিমিটার মানে হচ্ছে 0.8 মিটার, কারণ 10 দিয়ে ডিভাইড করো, কারণ আমরা মিটার ডেসি, তাহলে ডেসি থেকে মিটারে আসলে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 0.8 মিটার। অথবা তোমরা ডেসিমিটারে রাখো, তাহলে পয়েন্টটা নিয়ে আমাদের কোনো ইয়ে দরকার মানে ইয়ে থাকবে না কোনো, ঠিক আছে। ডেসিমিটারে রাখো, তাহলে 2 মিটারটাকে ডেসিমিটারে কনভার্ট করে নাও, তাহলে 2 মিটার মানে হচ্ছে কত হবে 20 ডেসিমিটার, তাহলে সুবিধা হবে, ঠিক আছে, পয়েন্টটা তাহলে আসবে না। অ্যান্সারের সময় লাস্টে আমরা কি করবো, যে ওটাকে 10 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখানে কি বলছে দেখো, বলেছে যে যদি মোট 240 ঘনমিটার, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমাদের মিটারটাই রাখতে হবে, ঠিক আছে, আমাদের এটা দরকার নেই, মিটারেই রাখতে হবে, এটা 2 মিটার, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, দ্যাট ইজ 0.8 মিটার, কারণ আমাদের এটা মিটারেই রাখতে হবে, ঠিক আছে, ওকে, কারণ আমাদের আয়তনটা কিন্তু এখানে মিটারে দিয়ে দিয়েছে। তো বলছে যে খালটি কত লম্বা, তাহলে এখানে লিখে দিচ্ছি, ধরি খালটি লম্বায় ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, h মিটার, ওকে, আমি লিখছি হচ্ছে h অথবা x মিটার লিখতে পারো তোমরা, ঠিক আছে, x মিটার লিখে দাও, x মিটার, ওকে, এইটুখানি ক্লিয়ার। সুতরাং প্রশ্নানুসারে ডাইরেক্ট করে দাও ওখানে, প্রশ্নানুসারে, কারণ এগুলো 2 মার্কসের জন্যই আসবে, তাই বেশি স্টেপ বাড়ানোর দরকার নেই, ঠিক আছে। প্রশ্নানুসারে কি লিখবো, এটা পরিষ্কার বুঝতেই পারছো, এইটা ইন্টু এইটা, তাহলে আয়তন হয়ে যাচ্ছে খালটার, তাহলে কি লিখবো, দ্যাট ইজ 2 ইন্টু 0.8 ইন্টু এক্স, তাই তো, এটা আয়তন হচ্ছে, কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে খালটার আয়তন হচ্ছে 240 ঘনমিটার, তাহলে ইজিক্যালস টু 240, ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা হচ্ছে 1 পয়েন্ট, দেখো 0.8 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, তাহলে 1.6x, তাই তো, 1.6x ইজিক্যালস টু 240, এটা অর করে দাও, ঠিক আছে, অর x ইজিক্যালস টু কত হবে, x ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে 240 বাই 1.6, তাই তো, 1.6। এবার পয়েন্টটাকে তোলার জন্য উপরে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে x ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 240 ইন্টু 10 বাই 16, ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বাই 16। এবার 240কে 16 দিয়ে ডিভাইড করা যায় কি, 16কে 16, 5 16 80, তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে, 16 দিয়ে 240কে 16 ওকে 16, তারপরে 24 থেকে 16 চলে গেলে কত হচ্ছে 8 0, তার মানে 5 16 80, তাহলে 16কে 15 দিয়ে কাটলে হচ্ছে 240 হয়, তার মানে x এর মান কত বেরাচ্ছে, x এর মান বেরাচ্ছে হচ্ছে 15 10 হচ্ছে 150, ঠিক আছে, 150 কি হবে 150 মিটার, কারণ মিটারেই আমাকে রাখতে বলেছে, তাহলে খালটি লম্বাই হচ্ছে 150 মিটার, ওকে, খালটি লম্বাই হচ্ছে 150 মিটার, কারণ আমরা x ধরেছিলাম হচ্ছে খালটি লম্বায় কত লম্বা ছিল, তাহলে সুতরাং খালটি, অ্যান্সারটা লিখে নাও, সুতরাং খালটি লম্বায় 150 মিটার, 150 মিটার ছিল, ওকে, 150 মিটার ছিল, ব্যাস এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন, 150 মিটার অ্যান্সার হবে, ওকে। তো আমরা পরের অঙ্কটা চলে আসছি ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 6 বলেছে কি যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক বটে এটা। তো আমি এক্ষেত্রে আর কোশ্চেন্স লিখছি না, আমি কোশ্চেন্স নাম্বারিং ওয়াইজ আমি তোমাদের অঙ্কগুলোর সলিউশন করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলছে কি যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে ঘনকটার বাহুর দৈর্ঘ্য জানতে হবে, তাহলে আমি সবার প্রথমে কি লিখবো, যে ধরি ঘনকটির
ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, বাহু সমান সমান এ একক, ঠিক আছে, আমি এখানে এ একক লিখছি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বাহু হচ্ছে এ একক। ওকে, এবারে কি দিয়েছে দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, তাহলে সুতরাং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে তোমরা পরিষ্কার জানো, বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে ঘনকের, আমি অলরেডি কনসেপ্ট ভিডিওতে বলেছি, কনসেপ্টটা বলে দিয়েছি যে √3 ইন্টু এ একক, মানে √3 ইন্টু এ মানে বাহু এত একক হবে, ঠিক আছে, এত একক। তাহলে এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ওকে, যখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে 4√3 সেন্টিমিটার। সুতরাং প্রশ্নানুসারে আমাদের ক্যালকুলেশন অনুসারে যখন দেখো আমাদের বাহু হচ্ছে একক, তখন কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 এ একক, কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে 4√3 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতেই পারি √3 এ ইজ ইকুয়ালস টু √4√3, তাই তো, 4√3, 4 ইন্টু √3। এবার বোথ সাইড থেকে √3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ এ ইজ ইকুয়ালস টু 4। এবং আমরা এ কি ধরেছিলাম, আমরা এ ধরেছিলাম হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকটির লিখব কি, যে ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ঘনকটির প্রত্যেকটি বাহুর, লিখে করবে 2 মার্কসের জন্য, বেশি স্টেপ জাম্প করতে হবে না, ঠিক আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কত, 4 সেন্টিমিটার, ঠিক আছে, আমাদের কিন্তু এককটা এখানে 4 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারে রাখতে হবে। ওকে, 4 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কত হবে, তোমার পরিষ্কার জানো, আমি কনসেপ্টে অলরেডি বলেছি, ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যায়, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো, 6a স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো, এত বর্গ একক হবে, কারণ ক্ষেত্রফল এটা, এত বর্গ একক হবে, যেমন 6a স্কোয়ার বর্গ একক। এবার এর মান তো আমরা পেয়েছি 4, তাহলে লিখবো কি 6 মাল্টিপ্লাইড বাই 4 স্কোয়ার, এত সেমি, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি, কারণ সমতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, এত বর্গ সেমি, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 6 কত হচ্ছে, 6 16 96, তাহলে 96 বর্গ সেন্টিমিটার। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 96 বর্গ সেন্টিমিটার। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বোঝো, শেখো, যদি কোথাও অসুবিধা হয় সলিউশন নিয়ে বা তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আর অবশ্যই দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেউ আনসাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তোমরা ভিডিওগুলো দেখো না, কারণ অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের আসবে যেগুলো আপকামিং তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পুরো মাধ্যমিক সিরিজের অনেক সমস্যা সলিউশন আমরা করব এখানে আস্তে আস্তে করে। ওকে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমি তোমাদের ইন ডিটেলসে শেখাবো, বোঝাবো, তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো পরের অঙ্কটা তোমরা বইতে দেখতে পাচ্ছ, আমি টুকিনি এই অঙ্কটার ক্ষেত্রে বলছে, দেখো বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল কত হবে। খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, আমি স্টার দিয়ে দিলাম কোণে, ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটা বোঝো। তো কনসেপ্টে আমি তোমাদের বলেছিলাম যে ঘনকের টোটাল ধার থাকে হচ্ছে, বা মানে ধার সংখ্যা থাকে বা এজ থাকে হচ্ছে 12টা, ঠিক আছে। তো এখানে বলেছে ঘনকটির ঘনফল কত। দেখো ঘনকটার ঘনফল জানতে গেলে আমাকে জানতে হবে ঘনকটার বাহু দৈর্ঘ্য কত, তাই তো। তাহলে আমি লিখছি কি, যে ধরি ঘনকটির
ধরি ঘনকটির প্রতিটি ধার, মানে প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক, ঠিক আছে, প্রতিটি ধার, ধার মানে কি, যখন ধরো হচ্ছে দুটো তল যখন আরেকটার সাথে মানে মেশে, ঠিক আছে, এরকম ভাবে যখন মেশে তখন জাস্ট লাইক যখন মিশছে তখন এই যে লাইনটা, মানে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাকে আমরা এজ বলছি, ধার বলছি। তাহলে আমি ধরছি ঘনকটির প্রতিটি ধার হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতিটি ধার হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু a একক, প্রতিটি ধার হয়ে যাচ্ছে a একক। ওকে, এইটুখানি ক্লিয়ার, a একক। সুতরাং তাহলে তাহলে ঘনকটির, তাহলে ধারগুলির সমষ্টি কত হবে? ধারগুলির সমষ্টি, ধারগুলির সমষ্টি কত হবে? সমান সমান টোটাল 12খানা ধার আছে, 12টা তোমরা জানো যে ঘনকটা যদি আমরা ড্র করি এরকম ভাবে, তাহলে ঘনকটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা দেখতে পারবো টোটাল নাম্বার অফ এজেস কটা আছে। নাম্বার অফ এজেস হচ্ছে তোমার 12টা আছে। দেখো উপরে 4টে নিচে 4টে, 8টা, আর চারপাশে 4টে, 8 আর 4 12, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 12a হয়ে যাবে, ঠিক আছে। এটা সূত্র মাথায় রাখতে হবে যে টোটাল ধার হচ্ছে 12, তাহলে সমষ্টিটা কত হবে? 12a একক, কারণ a প্লাস করে যদি করি তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 12a একক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ ধারগুলির সমষ্টি, কিন্তু বইতে দিয়ে দিয়েছে, দেখো প্রশ্নে দিয়ে দিয়েছে যে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার। সুতরাং আমরা লিখবো কি, দ্যাট ইজ 12a ইজ ইকুয়ালস টু কত হবে? 60, তাই তো। তাহলে এখান থেকে প্রশ্ন অনুসারে লিখে নাও, ওখানে প্রশ্নানুসারে ওকে, দ্যাট ইজ 12a ইজ ইকুয়ালস টু 60। তাহলে a কত হয়ে যাবে? a ইজ ইকুয়ালস টু কত হবে? 60/12। ওকে, 60/12, তাহলে 5 12 60, তাহলে a কত হবে? অর্থাৎ প্রতিটি ধার হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার করে, ঠিক আছে, প্রতিটি ধার হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার করে, ঠিক আছে। এখন প্রতিটা ধারের দৈর্ঘ্য যা হবে বাহুর দৈর্ঘ্য তাই হবে এখানে, তাই তো। তাহলে আলটিমেটলি আমাকে এখানে বের করতে দিয়েছে কত, যে কি বলছে ঘনকটির ঘনফল কত। সুতরাং ঘনকটির ঘনফল মাথায় রাখবে, ধারের দৈর্ঘ্য যা হবে ঘনকটার বাহুর দৈর্ঘ্য তাই হবে, সেই একই ডাইমেনশন হবে। তাই লিখতে পারি কি, যে ঘনকটির তাহলে লিখবো কি, যে ঘনকটির ঘনফল জানতে চেয়েছে, তাহলে ঘনকটির ঘনফল বা আয়তন মাথায় রাখতে হবে, ঘনফল ইজ ইকুয়ালস টু কত হবে? দ্যাট ইজ বাহুর কিউব হবে। তার মানে এটা হবে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ 5 হোল কিউব ঘন সেমি, পাশে লিখে দাও, এটা সেমি কিউব লেখার দরকার নেই, এখানে ঘন সেমি লিখে দাও। ওকে, তাহলে 5 কিউব মানে কত হচ্ছে? 125, তাই তো। তাহলে 125 ঘন সেমি। ওকে, 125 ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। এটাও কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বা এটা 1 মার্কসের জন্য কিন্তু আসতে পারে, 1 মার্ক অথবা 2 মার্কসের জন্য কিন্তু অঙ্কটা তোমরা দেখতেই পারো, ঠিক আছে। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, আর সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে যে টোটাল নাম্বার অফ এজেস কত হচ্ছে 12, তাহলে সমষ্টি কত হবে? 12a একক, কারণ তোমরা যদি প্রত্যেকটা ধারকে যোগ করো a প্লাস করে করে আপ টু 12 পর্যন্ত, তাহলে আলটিমেটলি আমরা এখানে 12a পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনুসারে দ্য সাম অফ দ্য এজেস। ওকে, কিন্তু কোশ্চেন্স দিচ্ছে দেখো সাম অফ দ্য এজেস হচ্ছে 60, দ্যাটস ওয়াই আমরা এখানে ইকুয়েট করছি, তাহলে আমরা পাচ্ছি 12a ইজ ইকুয়ালস টু 60। তাহলে এখানে a বার করলাম হচ্ছে কত? 5। তাহলে ঘনকটির ধারের দৈর্ঘ্য যা হবে ঘনকটির বাহুর দৈর্ঘ্য তাই হবে, তাহলে ঘনকটির ঘনফল হবে বাহুর কিউব, মানে 5 কিউব ঘন সেমি, দ্যাট ইজ 125 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। ওকে, তো আমাদের পরের অঙ্কটা আছে কোশ্চেন নাম্বার 8। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমি স্টার দিয়ে দিলাম ওখানে 2 মার্কসের জন্য। অঙ্কটা কি বলেছে? বলছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। এখানে বলছে দেখো যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত। তাহলে এখানে সবার আগে আমি লিখে নিচ্ছি, ধরি ঘনকটির প্রত্যেকটি বাহু ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য
ঠিক আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রত্যেকটি বাহু সমান সমান কত হবে, আমরা ধরে নিচ্ছি এ একক। ওকে, এ একক, খুব ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক বটে এটা, ঠিক আছে, এ একক। তাহলে সুতরাং ঘনকটির প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কত হবে, পরিষ্কার তোমরা জানো বাহু স্কোয়ার হবে, কারণ প্রত্যেকটা তল তো বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ একক হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান সমান কত হবে, ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বর্গ একক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এ স্কোয়ার বর্গ একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ঘনকটার প্রত্যেকটা বাহু এ একক, তাহলে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গ একক। তো এখন কি বলছে দেখো, যে বলছে যে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে একটা যদি 6 এ স্কোয়ার হয় তাহলে 6টির কত হবে, তাহলে সুতরাং ঘনকটির 6টি, তাহলে লিখবো কি 6টি তলের ক্ষেত্রফল কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, দেখো আমাদের ক্যালকুলেশনে ঘনকটা 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেরোচ্ছে হচ্ছে 6 এ স্কোয়ার, কিন্তু ওরা দিয়ে দিয়েছে হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। প্রশ্নানুসারে লিখে দাও, প্রশ্নানুসারে, খুবই ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট। প্রশ্নানুসারে আমরা কি লিখবো, দ্যাট ইজ 6 এ স্কোয়ার। ঠিক আছে, 6 এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 216। তাহলে এখানে এ স্কোয়ার কি হয়ে যাবে, দ্যাট ইজ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 216/6। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 36 হয়। ঠিক আছে, 36কে 6 দিয়ে কাটলে 216 হয়। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36, আর এ কত হয়ে যাবে, আমরা অলওয়েজ পজিটিভটাকে নেব, তাহলে 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ঘনকটার প্রত্যেকটা বাহু কত পেলাম, 6 সেন্টিমিটার। আমাকে এখানে জানতে চেয়েছে ঘনকটির আয়তন কত, সুতরাং ঘনকটির খুব ভালো করে বোঝো, ঘনকটির আয়তন, ঠিক আছে, ঘনকটির আয়তন কত হয়ে যাবে, ঘনকটির আয়তন ইজ ইকুয়ালস টু, তাহলে বাহুর কিউব, তার মানে 6 তার হোল কিউব হয়ে যাবে, 6 তার হোল কিউব ঘন সেমি। ওকে, ঘন সেমি, ক্লিয়ার এইটুকুনি। আর 6 এর হোল কিউব মানে 216ই হয়ে যায়। ওকে, তাহলে 206 ঘন সেমি, ব্যাস এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। ওকে, 216 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 8 এর সলিউশন। ওকে, তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে শিখবে, তার আগে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে। আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী পার্টের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে। আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবার কাছে আমার সহযোগিতাটা পৌঁছে দাও। আশা রাখি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো পরবর্তী পার্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।